ওকে, প্রিপারেশন মেটে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রায় ঢোকার আগে আমি কিছু কিছু জিনিস ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে কাদের জন্য এই ক্লাসটা এবং কাদের জন্য না। তো যারা ধরো যাদের ভালো প্রিপারেশন আছে, বলতে গেলে বেসিক ক্লিয়ার আছে অ্যালজেব্রা, তো তাদের তাদের জন্য এই ক্লাসটা না, কারণ এই ক্লাসটায় আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করব, জিরো লেভেল থেকে শুরু করব। নামটা দেখতেই পাচ্ছ, লেভেল জিরো থেকে। আর যারা একদমই এই চ্যাপ্টারটা ভুলে গেছো বা নতুন করে শিখতে চাইছো বা রিভাইজ করতে চাইছো, তাদের জন্য ক্লাসটা একদম পারফেক্ট। ওকে, তো দেখো, অ্যালজেব্রা এই চ্যাপ্টারটা অনেক স্টুডেন্টের কাছেই খুবই ডিফিকাল্ট একটা চ্যাপ্টার লাগে, কিন্তু আদৌ এটি ডিফিকাল্ট নয় যদি আমরা ঠিক উপায়ে এটার প্রিপারেশন নিই। ওকে, তো এসএসসি বলো, সিজিএল বলো, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিপি, কনস্টেবল, এসআই, রেলওয়েজ অ্যান্ড আদার্স এক্সাম, যাই বলো না কেন, সব এক্সামে 2 থেকে 3টে প্রশ্ন থাকে মিনিমাম, প্রি অর মেন্স। যাই হোক, দুটো থাকতে পারে, একটাও থাকতে পারে, থাকে, এভারেজ থাকে। তো দেখো, এই চ্যাপ্টারটায় ডেপথে ঢোকার আগে আমি কিছু কিছু জিনিস ক্লিয়ার করে নিতে চাই। সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো দেখো, একদম তোমরা হয়তো অনেকে বলবে যে আহ, কোন যোগ বিয়োগে চলে গেলাম, বীজগণিতের একদম 5-6 এর জিনিস, কিন্তু আমি কয়েকটা জিনিস দেখাবো এখান থেকে, যেগুলো না শিখলেই নয়। বা যাদের জানা আছে তো জানা আছে, খুবই ভালো, বা যাদের জানা নেই এখন ভালো করে শিখে নাও। এগুলো খুবই বেসিক বাট খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো, এখানে চিহ্নের খেলাগুলো দেখতে হবে। এখানে গাড়িটা চেঞ্জ করে নিই। দেখো, +2 আছে আর +3। ওকে, তো এক্ষেত্রে এটা একটা যোগ অপারেশন, বীজগণিতিক যোগের অপারেশন, তাই তো? তো আমি এক্ষেত্রে কি করতে পারি? এখানে +2 আছে, +2 নিলাম, আর এই ব্র্যাকেটটা তুলতে গিয়ে +3 হয়ে গেল +5। ঠিক আছে, তো এখানে সব সময় মনে রাখবে বড় সংখ্যাটার ওপরে কি সাইন আছে। বড় সংখ্যাটার ওপরে কি সাইন আছে, সেই সাইনটার ইম্পর্টেন্স সব থেকে বেশি। দেখো, এখানে দেখো, আহ, এখানে দেখো, এখানে আছে -1 প্লাস ব্র্যাকেট -2। ঠিক আছে, তো এক্ষেত্রে ব্র্যাকেট ওঠার পরে কি হয়ে যাবে? -1 -2। দেখো, আগে প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না ব্র্যাকেট তোলার সময়, এটা আমরা সবাই জানি। তো আরেকবার দেখে নাও, -1 -2, এক্ষেত্রে কি হবে? দুটো মাইনাস থাকলে যোগ হয়ে যায় 3, আর বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস হবে। এটা একটা লজিক, এইভাবে মনে রাখতে পারো। আরেকটা জিনিস, যখনই কোনো প্লাস প্লাস থাকবে অ্যান্ড মাইনাস মাইনাস থাকবে, সেক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই যোগ হয়, কিন্তু দুটো মাইনাস মাইনাস থাকলে মাইনাস হয়, আর প্লাস প্লাস থাকলে প্লাস হয়। যেমন দেখে নাও এখানে, আহ, এখানে যদি আরেকটা বলি, -3 মাইনাস এই +-2। ওকে, এখানে দেখো দুটোই মাইনাস আছে, -3, ব্র্যাকেট ওঠার পরে যেহেতু আগে প্লাস আছে, তো এর চিহ্নের পরিবর্তন হবে না, তাই তো? তো এখানে মাইনাস চলে আসবে, -2 হলো। এইগুলো যেহেতু দুটোর আগে মাইনাস আছে, যোগ করে দিতে হয় এই সংখ্যাগুলোকে। 3 আর 2 যোগ করলে 5 হয়, আর আগে মাইনাস চলে আসে। এইভাবেও ভাবতে পারো, বড় সংখ্যার আগে মাইনাস আছে দেখে মাইনাস, কিংবা দুটো মাইনাস আছে দেখে মাইনাস হলো। দুটো মাইনাসের যোগফল মাইনাসই হয়। এইখানে দেখো, এখানে কি বলেছে অপারেশনটা? -1 আর মাইনাস মাইনাস, যেহেতু ব্র্যাকেটটাকে আমাকে তুলতে হবে, এখানে ভালো করে খেয়াল করো, এই ব্র্যাকেটটা আমাদের তুলতে হবে। ব্র্যাকেট তুলতে গেলে এই অপারেশনটাই কি করলাম, এখানে ব্র্যাকেট তুলতে গেলে এখানে যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস ছিল, সেহেতু এখানে চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে,
এখানে মাইনাস যেহেতু ছিল ব্র্যাকেটের ভিতরে মাইনাসই হয়েছে ব্র্যাকেট ওঠানোর পরেও, কিন্তু এক্ষেত্রে ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে, তো ব্র্যাকেট তোলার পরে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তার উল্টো চিহ্নটা আমরা ইউজ করব। যেমন ধরো এখানে মাইনাস আছে আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস, তো মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, বোঝা গেল? তো 10 থেকে 1 বিয়োগ করলে এখানে হবে 9। ব্র্যাকেট তোলার অপারেশনটা বুঝলে? এখানে দেখো, এখানে করেছে -2, আবার দেখো ব্র্যাকেটের আগে মাইনাস আছে, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে কি করতে হয়, চিহ্নে বদল হয়ে যায়। তো এখানে -4টা হয়ে যাবে +4, এখানে 4 -2 হয়ে যাবে 2। বোঝা গেল এই অপারেশনটা? দেখো আরো এরকম অপারেশন আমরা দেখে নিই, ঝটপট দেখে নেব। এখানে কি বলেছে, এখানেও দেখো সেম অপারেশন, -5, এখানে ব্র্যাকেট তুললাম, কিন্তু দেখো ব্র্যাকেটের আগে প্লাস আছে, তো ব্র্যাকেটের ভেতরে চিহ্ন পরিবর্তন হবে না, -10। এখানেও ব্র্যাকেটের আগে প্লাস আছে, ব্র্যাকেটের ভেতর চিহ্ন পরিবর্তন হবে না, -11 হয়ে গেল। আগে কি বলেছিলাম, যদি সবগুলো চিহ্ন মাইনাস থাকে সেগুলো যোগ হয়ে যায় এই সংখ্যাগুলো, তাহলে এখানে এখানে কি করতে হবে আমাদের, 5 + 10 + 11 হয়ে গেল 26। আর যেহেতু সবার আগে মাইনাস আছে, তো মাইনাস চিহ্ন, বা বড় সংখ্যাটার আগে মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন আমরা নিয়ে নেব, হলো? এরপরে দেখো এখানে একটা কি করেছে অপারেশন, -11, এই দেখো এইখানে কি করে, এ নিয়েছে সি নিয়েছে, এ একটা চলরাশি, এই চলরাশি সম্বন্ধে আমরা একটু পরে আর একটু ডিটেলসে আসবো, তুমি আগে দেখে নাও। এখানে বলেছে -11, আর এই মাইনাসের আগে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তো চিহ্নের বদল হয়ে যাবে, তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে +a। এখানেও ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তো ব্র্যাকেটের ভেতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে +c। ওকে, কি হলো, a + c -11, এটাই হলো অ্যান্সার। এখানে এ এ আর সি হচ্ছে চলরাশি, চলরাশি মানে এদের যে কোনো একটা মান হতে পারে। এর যদি এখানে বলি, এই সমীকরণটা যদি আমি এখানে নিই, দেখো a + c -11, এর মান যদি 2 হয়, সি এর মান যদি 3 হয়, -11, ভ্যালু কত হবে, 5 - 11 = -6, তাই তো? দেখো পরের অপারেশন গুলো দেখো আরো, এটা বুঝতে পারলে? আশা করি এগুলো বুঝতে পেরেছো। আমি জাস্ট তোমাদের বীজগণিতিক যোগ বিয়োগগুলো একটু মনে করিয়ে দিলাম। এই বীজগণিত চ্যাপ্টারটার পরবর্তীতে যাই অঙ্কগুলো করব, সরলীকরণ বলো, ক্যালকুলেশন বলো, যাই হোক, সেগুলোর ক্ষেত্রে এই চিহ্নের পরিবর্তন, এই অপারেশনগুলো আমাদের লাগবে। তো তোমাদের যেহেতু বেসিক যাদের ক্লিয়ার নেই, তারা আরেকটু এগুলো ঝালিয়ে নাও, এগুলো আর একটু দেখে তোমাদের মনে মনে করে নাও, ঠিক আছে? তো পরের কি, পরের অপারেশনগুলোর দিকে যাই আমরা। পরের দেখা গেল, দেখো এখানে গুণ ভাগ, মানে বীজগণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ দুটোই কি করে দেখবো আমরা। এখানে বলেছে এ একটা চলরাশি, তো এ চলরাশি আর -b নিয়েছে, এই দুটোর মধ্যে গুণ। এবার দেখো এর আগে কিছু নেই মানে প্লাস আছে, ঠিক আছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে। তো গুণের ক্ষেত্রে এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, -ab হলো। এখানে আবার দেখো মাইনাস মাইনাসের গুণ করছে, -a গুণ -b, তাই তো? গুণের ক্ষেত্রে মাইনাস গুণ মাইনাস হয়ে যায় প্লাস, +ab। লাস্টে কি হলো, এখানে কি অপারেশন দেখিয়েছে, -5 গুণ +2 = -10, সেম ভাবে এটা। তাহলে কি হলো, যোগ গুণ যোগ, এই সরি, প্লাস গুণ প্লাস থাকলে কি হয়, প্লাস হয়, মাইনাস গুণ মাইনাস থাকলে প্লাস হয়।
প্লাস গুণ মাইনাস থাকলে মাইনাস হয়, সরি, আর মাইনাস গুণ প্লাস থাকলেও মাইনাস হয়। বোঝা গেল? তো গুণের অপারেশনটা বুঝলে, চিহ্নের অপারেশনটা দেখো। এরপরে আমরা কি দেখছি, এর ওপরেই আরো ধরো এই যে এখানে যেমন এখানে কি বলেছে, -4 গুণ +3। তো আমরা কি জানি, মাইনাস গুণ প্লাস কি হয়, মাইনাস। তো এখানে মাইনাস হবে, আর 3 আর 4 12। দেখো এই এই জিনিসগুলো আমি বোঝাচ্ছি, অনেকেরই হয়তো ব্যাপারটা খুবই হাস্যকর লাগবে যে কি বোঝাচ্ছে, ক্লাস 6-7 এর জিনিস বোঝাচ্ছে। কিন্তু আমি জানি তোমাদের মধ্যে অনেকেই যারা এখন প্রিপারেশন শুরু করেছো, তাদের এই ব্যাপারগুলো এখন ঠিকঠাক ভাবে মনে নেই। তো তোমরা একটু মনে করেন, তো তোমাদের জন্য স্পেশালি ক্লাসটা, যারা একটু উইক আছো এই ব্যাপারগুলোতে। দেখো আর কি বলেছে এখানে, ভাগ বলেছে। ভাগ কিভাবে হয়, +a - b ভাগ। এটা কি হবে, ভাগের অপারেশনের ক্ষেত্রেও প্লাস আর মাইনাসে ভাগ করলে মাইনাস হয়, -a/b হবে। আর মাইনাসে মাইনাসে ভাগ করলেও প্লাস হয়। বোঝা গেল? তো গুণের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে অনেকটা সেম, প্লাস ভাগ প্লাস থাকলে কি হবে, প্লাস হবে। মাইনাস ভাগ মাইনাস থাকলে কি হবে, প্লাস হয়ে যাবে। প্লাস ভাগ মাইনাস থাকলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আবার মাইনাস ভাগ প্লাস থাকলেও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই এই জিনিসগুলো যাদের একটু ডিফিকাল্ট লাগে তারা নোট করে নিতে পারো ব্যাপারটা, ঠিক আছে? তো নোট করে নিলে তোমাদেরই সুবিধা হবে। দেখো এরপরে এরপরে কোথায় আসছি আমরা, এরপরে দেখো কয়েকটা অপারেশন আমাদের বীজগণিতিক ক্যালকুলেশনের ক্ষেত্রে লাগে। সেটা হচ্ছে যে একটা বেসিক কিছু অপারেশন, যেমন এটাকে বলে বিনিময় নিয়ম। নামটা তোমাদের মনে না রাখলেও হবে, বাট এটা হয় যে এটা জেনে রাখো জাস্ট। এক্স প্লাস ওয়াই সমীকরণের একদিকে থাকলে আরেক দিকে ওয়াই প্লাস এক্স এইভাবে লেখা যায়, একই ভ্যালু, তাহলে ওটা একই দাঁড়ায়, বুঝতেই পারলে। সেমনি এক্স গুণ ওয়াই ও ওয়াই গুণ এক্স একই হয়, বুঝলে? তারপরে দেখো এই জেড, এখানে একটা চলরাশি, এক্স ওয়াই একটা চলরাশি, এদের গুণ করলে কিভাবে অপারেশনটা হচ্ছে, এই জেড কে একবার এক্স দিয়ে গুণ করব, ওই জেড কে একবার ওয়াই দিয়ে গুণ করব, মাঝখানে যোগ চিহ্ন। কি বললাম, এই জেড কে একবার এক্স এর সাথে গুণ করব, জেড কে একবার ওয়াই এর সাথে গুণ করব, ঠিক আছে? তো কি হলো দেখে নি, জেড গুণ এক্স আর জেড গুণ ওয়াই হলো। মাঝখানে কি আছে, যোগ আছে, যোগ। মাঝখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস হয়ে যেত। বোঝা গেল? এটাকে বিচ্ছেদ নিয়ম বলে। নামটা না মনে রাখলেও চলবে, বাট তোমরা এই ক্যালকুলেশনটা জাস্ট দেখে নাও, ঠিক আছে? হলো? দেখো এরপরে বীজগণিতের আরো কিছু কিছু ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছু কিছু চিহ্ন আমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরো বলি যে, আমরা কি বলি যে 15 15 আর 10 দুটো ভ্যালু নিলাম, ঠিক আছে? তো এই 15 আর 10-এর মধ্যে কে বড়, 15 বড়। এবারে কিভাবে বোঝাবো, গ্রেটার দেন, ঠিক আছে? এবার 10 আর 12-র মধ্যে কে বড়, 12 বড়। তো 10 ছোট হলো, তাহলে 10 লেস দেন 12, বা 12 গ্রেটার দেন 10। এই চিহ্নটার মানে হচ্ছে এটা।
যদি আমি এই দিকে লিখি গ্রেটার দেন, এই দিকে লিখি লেস দেন, তারপরে আরো কিছু কিছু দেখো, লেস দেন মানে হচ্ছে ছোট, ওকে, আর গ্রেটার দেন মানে হচ্ছে বড়। গ্রেটার মানে বড়, তোমরা সবাই জানো, আর লেস মানে ছোট। এইবার কিছু কিছু চিহ্ন দেখো খুবই ভাইটাল। এই চিহ্নটার মানে হচ্ছে নট গ্রেটার দেন, মানে বড় নয়। যেমন ধরো 10 আর 12-র মধ্যে আমি যদি গ্রেটার দেন দিয়ে দিই, তাহলে কি হবে? হবে না, এটা ভুল হয়ে যাবে। তো এটার পারফেক্ট চিহ্নটা হবে নট গ্রেটার দেন, মানে 10 12 থেকে বড় নয়। আবার দেখো এইরকম চিহ্নর মানে হচ্ছে নট লেস দেন। একইভাবে যেমন 12 10, 12 কি 10-এর থেকে ছোট আমরা লিখতে পারি? লিখতে পারি না তো। তাহলে এখানে কি লিখবো? 12 নট লেস দেন 10। তো 12 নট লেস দেন 10 হলো। ইকুয়াল টু সাইন সবাই জানো, এটা নট ইকুয়াল টু সবাই জানো। তারপর আর কি কি আছে? উম ঠিক আছে, করতে করতে আমরা সব দেখে নেব, নো প্রবলেম। এই দেখো এখানে কিছু কিছু জিনিস আমরা দেখে নিই। সেটা হচ্ছে যে সদৃশ পদ, আর সদৃশ পদ আর অসদৃশ পদ, ওকে। সদৃশ পদ আর অসদৃশ পদ যোগ বিয়োগের ক্ষেত্রে এদের ভাইটালিটি কেমন, গুরুত্বপূর্ণতা কেমন? সদৃশ পদ হচ্ছে এক্স আছে আর 2x আছে, এই দুটোকে আমরা সদৃশ পদ বলবো। তোমাদের সদৃশ পদ দিয়ে মনে না রাখলেও হবে, অসদৃশ পদও মনে না রাখলেও হবে। শুধু জাস্ট এরকম একটা সহজ ভাষায় মাথায় মনে রাখো, যেটা হচ্ছে একই রকম, ঠিক আছে। একই রকম মানে সিমিলারিটিস থাকবে, মানে হচ্ছে এক্স এর সাথে 2x এর যোগ হয়, 2x এর সাথে 5x এর যোগ হয়, আহ, কিন্তু এক্স এর সাথে ওয়াই যোগ হয়। এক্স এর সাথে ওয়াই যোগ হলে এক্স আর ওয়াই পড়ে থাকে, কিন্তু 2x এর সাথে 5x যোগ হলে 7x হবে, 7টা x হয়। এক্স এর সাথে 2x যোগ হলে 3x হয়। বোঝা গেল? তো এগুলো সদৃশ পদের ক্ষেত্রে এইসব যোগগুলো ডাইরেক্ট হয়, বুঝলে? তো এখানে দেখো এক্স প্লাস এক্স হয়ে যায় 2x, সদৃশ পদ দুটো, ঠিক আছে। এক্স ওয়াই আর এক্স ওয়াই সদৃশ পদ পরস্পরের একে অপরের সদৃশ পদ, ঠিক আছে। এখানে দুটো পদ আছে ঠিকই, কিন্তু সদৃশ পদ। যেমন এটা 2x ওয়াই, দুটো এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আর একটা এক্স ওয়াই, দুটো এক্স ওয়াই, তাহলে 2x ওয়াই হয়ে গেল। দুটো এক্স আর একটা এক্স, তিনটে এক্স, 3x হয়ে গেল। একটা এক্স স্কোয়ার আর একটা 3x স্কোয়ার, এটা কি হয়ে গেল? 4x স্কোয়ার হয়ে গেল, তাই তো। তোমাদের আর নিশ্চয়ই স্কোয়ার মানে কি সেগুলো শেখাতে হবে না, এইটুকু অন্তত জানি, এটা ধরে নিলাম, জানো, এটা ধরে নিলাম, ওকে। 5c² মাইনাস c² মানে কি? 5টা c² থেকে একটা c² তুলে নেব, তার মানে কি 4c² হবে, 4টে c² থাকবে। বোঝা গেল? তেমনি আরো যদি আমি এর অপারেশন সদৃশ পদ অসদৃশ পদ দিয়ে অপারেশন গুলো দেখি, যেমন এখানে কি আছে? এখানে আছে হচ্ছে একটা স্কোয়ার, তিনটে স্কোয়ার, 10টা স্কোয়ার। একটা স্কোয়ার সাথে তিনটে স্কোয়ার যোগ আর 10টা স্কোয়ার বিয়োগ, তাহলে কি হবে? 4 স্কোয়ার মাইনাস 10, সরি স্কোয়ার, 10 স্কোয়ার। তাহলে 4-এর থেকে 10 বিয়োগ করলে কত হয়? 4 - 10। দুটোর মধ্যে পার্থক্য 6, আর বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস নিয়ে নিলাম, তাহলে -6 স্কোয়ার। বোঝা গেল? ক্যালকুলেশনটা একদমই সহজভাবে বুঝে করতে হবে। দেখো এখানে কি আছে? এক্স কিউব প্লাস 17x³ মাইনাস 9x³, ঠিক আছে। তো এখানে
একটা এক্স কিউব আর 17টা এক্স কিউব হয়ে গেল কি 18টা এক্স কিউব, 18 এক্স কিউব মাইনাস 9 এক্স কিউব। তাহলে 18 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 9 পড়ে থাকে, তো এখানে হবে 9 এক্স কিউব। বোঝা গেল? দেখো এই এই জিনিসগুলো হয়তো তোমরা করতে পারছো নিজেরা, নিজেরা করে দেখবে একবার। তো এই জিনিসগুলো জানা খুবই দরকার, একটা চ্যাপ্টারে ডেপথে ঢোকার আগে এই জিনিসগুলো তোমাদের সবারই জেনে রাখা খুবই দরকার, তাই আমি একবার করে তোমাদের রিভাইজ করিয়ে দিচ্ছি। দেখো এরপরে আমরা কি করব, এই সদৃশ অসদৃশ পদেরই গুণ ভাগের ক্ষেত্রে আমরা কি হয় সেবার দেখব। ঠিক আছে, এক্ষেত্রে এদের ঘাতগুলো, ঘাতের অপারেশন এখানে কাজে লাগবে। তোমরা যারা করণী ঘাত এই ব্যাপার এই অপারেশনগুলো জানো না, এই চ্যাপ্টারটা জানো না, আমি তোমাদের জন্য আরো ক্লাস নিয়ে আসবো ওই চ্যাপ্টারের উপরে। তবে আপাতত দেখে নাও উম, যে এক্স গুণ এক্স স্কোয়ার গুণ এক্স কিউব আছে এখানে, তাই তো? তো এখানে অপারেশনটা কি হয়ে যাবে? ঘাত, দুটো সংখ্যা, দুটো সমজাতীয় সংখ্যার ঘাতগুলো যোগ হয়ে যায় এটা জানি। তো 2 + 3, যখন আমরা এক্স স্কোয়ার আর এক্স কিউবকে গুণ করছি, তো সেখানে এদের ঘাত যোগ হয়ে হয়ে যাবে x⁵ ঠিক আছে? তো যেমন ধরো এখানে করলাম y⁵ আর গুণ ওয়াই, এখানে হয়ে গেল ওয়াই এর কাছে মাথায় কিছু নেই মানে 1 আছে, তো y⁵ + 1 দ্যাট ইজ y⁵ হয়ে যাবে। বোঝা গেল? সদৃশ রাশির ঘাতগুলো যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে, হয়ে গেল? তো আবার কি বলে, আবার এখানে দেখো এই যে এটাই করলাম, সরি, y⁵ + 1 হয়ে যাবে এটা y⁵ এখানে কি বলেছে, b³ গুণ সি, এটা কি হবে, b³ গুণ সি, দুটো অসদৃশ পদ, তাহলে b³ আর সি আলাদা আলাদা পড়ে থাকবে। বোঝা গেল? আরো কয়েকটা দেখে নিই এখানে যেমন কিভাবে হবে ভাগের ক্ষেত্রে। এবার দেখো ভাগের ক্ষেত্রে আবার কি হয়, ভাগের ক্ষেত্রে হয়ে যায় বিয়োগ। যেমন x³ ভাগ এক্স আছে, তো x³ ভাগ এক্স মাথায় 1 আছে, তো এদের ভাগের ক্ষেত্রে ঘাত হয়ে যাবে বিয়োগ, x² অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? এখানে যেমন x³ ভাগ সরি x³ ভাগ ওয়াই, ঠিক আছে? তো এখানে দেখো এটা যেহেতু গুণ আছে, x³ গুণ ওয়াই ভাই ওয়াই কেটে গেল, হয়ে গেল x³। বোঝা গেল? এরপরে দেখো এরপরে আর কি আছে, এই অপারেশন গুলো বুঝতে পারছো নিশ্চয়ই। আর একটা ধরো আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, x⁵ ইন্টু y⁵³ বাই xy। দেখো এখানে কি হবে, এক্স এর সাথে এক্স এর অপারেশন হবে আর ওয়াই এর সাথে ওয়াই এর অপারেশন হবে। তাহলে কি হলো, x⁵ গুণ y⁵ x⁴ y² গেল। এইভাবে আমাদের বুঝে বুঝে অপারেশন গুলো করতে হবে। এইবার দেখো আমরা এই এতক্ষণ ধরে যা যা শিখলাম, গুণ ভাগ যোগ বিয়োগ, এইগুলোর একটা বড় প্রয়োগ বলতে পারো আরেক স্টেপ ওপরে। দেখো সরলের ক্ষেত্রে এই যেগুলো শিখলাম এতক্ষণ সেইগুলোই কাজে লাগবে এখানে, এই গুণ ভাগ যাই বলো, যোগ। দেখো আহ এখানে কি দেখেছিলাম আরেকবার বার করি, এই বিচ্ছেদ নিয়ম বলি, কোথায় গেল, এই দেখো এই গুণটা আমি কি শিখেছিলাম, এই গুণটাই দেখো সরলের ক্ষেত্রে, প্রত্যেকটা সরলের ক্ষেত্রে আমাদের এই গুণটা লাগবে। জেড কে একবার এক্স এর সাথে গুণ, জেড কে একবার ওয়াই এর সাথে গুণ, তাই তো? এখানে তাই দেখালাম, জেড কে একবার এক্স এর সাথে গুণ, জেড কে তারপরে ওয়াই এর সাথে গুণ, এই করে এই অপারেশনটা হয়।
এই গুণফলটা। ঠিক আছে, তো আমরা চলে আসি এই সরলের ক্ষেত্রেও সেম এই গুণটা আমাদের এখন কাজে লাগবে। ঠিক আছে, দেখো এখানে এক্স এক্স প্লাস ওয়াইটাকে আমরা ধরে নিলাম জেড, আর এখানে এর জায়গায় এক্স ওয়াই। সেম জিনিসটাকে ভাবো, যেটা আমি শেখালাম বিচ্ছেদ নিয়ম, এই গুণ করাটা সেম নিয়মে দেখো করব। জেড 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 গুণ এক্স, জেড গুণ এক্স আর জেড গুণ ওয়াই, তাই তো? তাহলে কি হবে, জেড এর জায়গায় এক্স প্লাস ওয়াই। ভাবো ভাবো, জেড, এই জেড এর ভ্যালু এক্স প্লাস ওয়াই বসালাম। জেড কে কোথাও কার সাথে গুণ করতে হবে, এক্স, এক্স মানে কি এ, তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এ। এরপরে জেড কে ওয়াই এর সাথে গুণ করতে হবে, ওয়াই মানে কি এখানে বি, তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু বি। মাঝখানে কি আছে, মাঝখানে আছে যোগ, তো হয়ে যাবে যোগ। হলো। তেমনি আবারও এই এই অপারেশনটাই হবে, সেম অপারেশনটা আবার এখানে হবে, এ ইন্টু এক্স প্লাস ওয়াই আছে। দেখো পরের লাইনটাই দেখো, আবার সেম অপারেশন দুবার করে করতে হচ্ছে আমাদের, বি ইন্টু এক্স প্লাস ওয়াই আছে। হলো। এটাকে ভাঙতে গেলে কিভাবে ভাঙতে হবে, সেম, এ কে এক্স দিয়ে গুণ, এ কে ওয়াই দিয়ে গুণ, এ এক্স প্লাস, প্লাস হচ্ছে মাঝখানে, প্লাস এ ওয়াই। সেম উপায়ে বি কে এক্স দিয়ে গুণ, বি কে ওয়াই দিয়ে গুণ, বি এক্স প্লাস বি ওয়াই। বোঝা গেল গুণটা? তো সেম উপায়ে এটা যদি আমি আরেকটু তাড়াতাড়ি করি, সেটা হবে একবার এ প্লাস বি কে থ্রি এক্স এর সাথে, আবার এ প্লাস বি কে ওয়াই এর সাথে, থ্রি এক্স ইন্টু এ প্লাস বি, যেহেতু মাঝখানে মাইনাস আছে তো মাইনাস হবে, মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস বি। তো কি হবে, থ্রি এ এক্স প্লাস থ্রি এক্স বি মাইনাস এ ওয়াই। এই দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে, এই প্লাস আর এই মাইনাস গুণ হয়ে এখানে মাইনাস হবে, বি ওয়াই। হয়ে গেল সরলীকরণ। বোঝা গেল? এইভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। এখানে আমি তোমাদের একদমই ভেঙে দেখালাম, এইভাবে ভেঙে, এত ভেঙে কেউ কখনো করবে না, বাট তোমরা তোমাদের শেখার জন্য, প্র্যাকটিসের জন্য প্রথমে এইভাবে করে দেখবে। ঠিক আছে, আস্তে আস্তে করতে 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 হয়ে যাবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখো পরে আরেকটা আরেকটা দেখি, আরেকটা সরল দেখি। এইখানে দেখো সেম, আগের অঙ্কগুলো সেম অঙ্ক। কি নিয়ম, এটাকে আমরা জেড ধরেছিলাম, এই জেডটাকে একবার এর সাথে গুণ, এই জেডটাকে একবার এর সাথে গুণ। তাহলে কি হলো, 7 গুণ 10 মাইনাস থ্রি এক্স, মাঝখানে যেহেতু প্লাস আছে তো এখানে প্লাস হবে, এক্স গুণ 10 মাইনাস থ্রি এক্স। হলো। তাহলে কি হবে, 7, আবার সেম অপারেশন, 7 গুণ 10, 7 গুণ 3x, 7 গুণ 10 70, মাইনাস দেখে মাইনাস, 3 7 21x প্লাস 10 গুণ x 10x। বুঝতে পারছো? দেখো 10 গুণ x হলো, আবার এইখানে যেহেতু আগে মাইনাস আছে, মাইনাস নিলাম, আবার x গুণ 3x কি হয়ে যাবে, এক্স স্কোয়ার। দুটো এক রাশি, এক্স আর এক্স, তো মাথায় ঘাত যোগ হয়ে যাবে এক্স স্কোয়ার। ঠিক আছে, এটাও একটা সরল গেল। তো এরকম ভাবে অনেক সরল ক্যালকুলেশন করে তোমরা দেখে নেবে। এখানে দেখো আরেকটা সরল পেয়ে গেছি আমরা, সেম, কিন্তু এখানে তিনটে রাশি আছে, তিনটে পদ আছে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস। ওকে, তো এবার দেখো কিভাবে ভাঙবো, এ মাইনাস বি কে একবার বি দিয়ে গুণ, এ মাইনাস বি কে একবার সি দিয়ে গুণ। তাহলে এ মাইনাস বি ইন্টু বি, যেহেতু মাঝখানে মাইনাস তো মাইনাস নিলাম, এ মাইনাস বি ইন্টু সি, টোটালটা ব্র্যাকেট, যেহেতু টোটালটার সাথে সি মাইনাস এ গুণ আছে। বোঝা গেল? আর একবার বলছি দেখো,
একবার এর সাথে এর গুণ হবে, একবার এর সাথে এর গুণ হবে, তারপরে এই টোটালটার সাথে সি মাইনাসের গুণ হবে। বোঝা গেল? দেখো, এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বিসি ইন্টু সি মাইনাস এ। দেখো, একটা রাশি, একবার একটা রাশি ধরবো এর সাথে, না এটা পুরোটা নেব, পুরোটা নিয়ে একটা একটা করে গুণ করবো। দেখো, সি মাইনাস এ গুণ একবার এ বির সাথে গুণ, এ বি মাইনাস আছে মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, মাইনাস আছে মাইনাস এসি ইন্টু সি মাইনাস এ প্লাস বিসি ইন্টু সি মাইনাস এ। বোঝা গেল? দেখো, আবার সেম উপায়ে এখানে হয়ে যাবে এ বি সি মাইনাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার বি, আবার এখানে মাইনাস বি স্কোয়ার সি প্লাস, প্লাস কি জন্য হলো, এই মাইনাস আর এই মাইনাসটা গুণ করে প্লাস হয়ে গেল, প্লাস এ স্কোয়ার বি, এসি ইন্টু সি, এসি ইন্টু সি, সি সি গুণ করে সি স্কোয়ার, তার মানে মাইনাস এসি স্কোয়ার, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করে প্লাস এ এ এ এ গুণ হলে এ স্কোয়ার সি প্লাস, দেখো সেম উপায়ে বি সি স্কোয়ার কি হবে, মাইনাস এ বি সি। ঠিক আছে, এখানে কাটাকাটি তার গেলাম না, আমি জাস্ট সরল গুণ কি করে করতে হয় তোমাদের এটা দেখালাম। এরপরে দেখো, ভাগের অপারেশনের ক্ষেত্রে কি কি, কোথায় আসছি আমরা, ভাগ, ভাগের কিছু কিছু জটিল ভাগের অপারেশন আমরা দেখে নিচ্ছি। যেমন ধরো, এখানে কি বলেছে, এখানে বলেছে এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21, এটা একটা ব্র্যাকেটের মধ্যে চলে গেল, এটাকে ভাগ m-3, এই রাশিটাকে m-3 দিয়ে ভাগ। এক্ষেত্রে তোমাদের বলে নিই, এই সমস্ত ক্যালকুলেশনের ক্ষেত্রে পাতি নিয়মে ভাগ করতে আমরা যাব না। ঠিক আছে, পাতি নিয়মে ভাগ করতে যাব না। এখানে তোমাদের একটা টার্ম আসবে মিডল টার্ম, মিডল টার্ম বলে একটা অপারেশন তোমাদের জানতে হবে। যারা জানো ভালো, যারা জানো না জেনে নাও। এখন আমি মিডল টার্মের ব্যাপারে অত ডিটেলসে যাচ্ছি না, কারণ মিডল টার্মের ওপরে আমি একটা ক্লাস আনবো, একটা স্পেশাল ক্লাস আনবো। তো আমি এটাকে লিঙ্ক এখানে ছেড়ে দেবো, তোমরা দেখে ক্লিয়ার হয়ে নিও। বাট এখন আমি তোমাদের মিডল টার্মটা বুঝিয়ে দিচ্ছি। এক্ষেত্রে এই সংখ্যাগুলোকে ভাগ করার ক্ষেত্রে ভাগের মানে ভাগ যাতে খুব সহজতরভাবে হয়ে যায়, তার জন্য আমরা এদেরকে মিডল টার্মে ভেঙে নিই। মিডল টার্ম বলতে দুটো টার্মে ভেঙে নিই। ঠিক আছে, তো যে কোনো একটা হয়তো কাটাকাটি যায়, তো সেক্ষেত্রে আমাদের ইজি হয়ে যায় ক্যালকুলেশনটা। দেখো, এক্ষেত্রে আমি দেখেই বুঝতে পারছি এখানে মিডল টার্ম হবে। তো এক্ষেত্রে মিডল টার্ম করতে গেলে কি করতে হবে, এম স্কোয়ার প্লাস 4m। যারা বুঝতে পারলে না এখন মিডল টার্মটা, কোনো চিন্তার কোনো কারণে আমি তোমাদের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে দেখে ভালো করে বুঝে নিও। আমি একটা আলাদা ক্লাস বানাবো মিডল টার্মের উপরে। ওকে, তো এখন আপাতত দেখো, -21, এখানে 21, আর এখানে কি আছে এম স্কোয়ার, এই দুটোর গুণ করলে কত হয়, 21m স্কোয়ার। এই 21m স্কোয়ার টাকে আমি 21টাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি হয়, 3 আর 7 হলো। আর এই মাঝখানে কি আছে, 4, 4 আছে, 4-এর সাথে কি আছে m। ঠিক আছে, আর এখানে আছে এম স্কোয়ার। তো দেখো, আমি এইভাবে কি ভাঙতে পারি, লিখতে পারি এম স্কোয়ার প্লাস 7m মাইনাস 3m মাইনাস 21। দেখো কি হলো, কেন কি এইভাবে লিখলাম, কেন এর স্পেশালিটিটা কি এভাবে লেখা। দেখো, এইখানে যে 3 আর 7, এই 3 আর 7টা হচ্ছে 21-এর উৎপাদক। ঠিক আছে, আবার এই 7m আর 3m কে গুণ করলে 3m গুণ 7m হয়ে যায় 21m স্কোয়ার, যেটা কিনা এখানে হয়েছে।
তো বুঝতে পারলে কি হবে, এখানে আবার এই 7m - 3m করলে এই 4m আমরা পেয়ে যাই। তো এই পুরো সমীকরণটা অ্যাকুরেট থাকলো, বুঝলে? তো এক্ষেত্রে m কমন যাবে, m কমন গেলে m+7 হবে, -3 কমন যাবে, -3 কমন গেলে m হয়, আর এটা +7। দেখো এই অপারেশনটা আমি জটিল লাগলে এখন আপাতত দেখে রাখো, পরে আমার মিডল টার্মের ক্লাস দেখে তোমরা ডিটেলসে বুঝে নিও। m+7, এই m+7টা কমন যাবে দুটোর থেকেই, তো দুটোর থেকে কমন গেলে চলে আসলো সামনে m+7, ঠিক আছে? তো এই m+7 এর সাথে m গুণ ছিল, তো সেটা এখানে চলে আসলো, আর -3 ছিল, -3 এখানে চলে আসলো। তাহলে এই সমীকরণটাকে মিডল টার্মে ভাঙলে হয় m+7 ইন্টু m-3, ঠিক আছে? তো তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো, এখানে কি বলেছে, m+7 ইন্টু m-3 ভাগ m-3, তাই তো বলেছে এখানে। দেখো এটা m² + 4m - 21, এটাকে ভেঙে আমরা কি পেলাম, m+7 ইন্টু m-3। এবার এটাকে ভাগ কি বলেছে দেখে নাও, m-3। তো এই m-3 আর m-3 কেটে গেল, পরে কি থাকলো, m+7। এই সমস্ত ক্যালকুলেশন আমাদের মিডল টার্ম করেই ইজি করতে হয়। তো মিডল টার্মটা শেখা খুবই জরুরি। তো দেখো মিডল টার্মটা আমি তোমাদেরকে পরে আরো ডিটেলসে বুঝিয়ে দেবো। এই মিডল টার্মের এই ক্যালকুলেশনটাও তোমাদের করতে হবে না, এই ক্যালকুলেশনটাও তোমাদের করতে হবে না, আরো সহজভাবে বুঝিয়ে দেবো। এখান থেকে ডাইরেক্ট তোমরা এখানে আসতে পারবে, ঠিক আছে? তো এখন আপাতত এটা বুঝে নাও। দেখো এখানেও মিডল টার্ম করতে পারবো। এবার আমি যেমন দেখে বলে দিচ্ছি যে এখানে মিডল টার্ম করতে পারবো, কিন্তু তোমরা এরকম যে কোনো রাশি দেখলেই ভাববে না যে মিডল টার্ম হয়ে যাবে। এখানে যদি থাকতো x² + 11x + 21, এক্ষেত্রে মিডল টার্ম হতো হতো না, এটা আমি বলতে পারছি, বাট তোমরা প্র্যাকটিসের সাথে সাথে তোমরাও পরে বুঝতে পারবে। দেখো এখানে কি করেছে, আবার এখানে 30, এই দুটোকে যদি গুণ করি, 30x², এই 30টাকে যদি আবার আমরা ভাঙি, 3 দিয়ে দিলাম, 3 10, তারপরে 5 2। দেখো এখানে কি হলো, 3 5 2 হলো, তো 2 থাকলো। এখানে 11 আনতে গেলে যে কোনো উপায়ে গুণ ভাগ, যে গুণ, যে কোনো ধরনের গুণ করে আমরা গুণ অ্যান্ড যোগ করে 11 আনতে হবে। এখানে যদি আমি 3 গুণ 2 করি, 6 আর 5 যোগ করলে 11 হয়, তো বুঝলে? এখানে এসে যাবে, দেখো x² + 6x + 5x + 30 হলো। এটা মুছে দিই। এইবার দেখো এখান থেকে x কমন গেলে x+6 পড়ে থাকে। দেখো এখান থেকে একটা x নিলাম, এখান থেকে একটা x নিলাম, তাহলে তো x+6 পড়ে থাকবে। এখান থেকে নেব 5 কম, x 5 এর থেকে একটা x পড়ে থাকলো, আর একটা 5 6 30, 6 পড়ে থাকলো, বুঝলে? এই টোটালটা থেকে x+6 কমন যাবে, x+6 কমন নিলাম, x+6 এর সাথে একটা x ছিল, x+6 এর সাথে একটা 5 ছিল, মাঝখানে প্লাস সাইন ছিল, প্লাস হয়ে গেল। তো সরলীকরণ করে মিডল টার্ম করে এই দুটো টার্ম পেলাম। এটাকে আবার বলেছে x+6 দিয়ে ভাগ, তাই তো? কেটে গেল, হয়ে গেল x+5, এটা অ্যান্সার। তো বুঝতে পারলে, ভাগটা বুঝতে পারছো? মিডল টার্মটা না বুঝতে পারলেও ভাগটা যেভাবে আসছে টার্মগুলো সেটা বুঝতে পারছো তো? দেখো পরে আরেকটা দেখো, এখানেও মিডল টার্ম হবে। মিডল টার্ম করতে গেলে কি করতে হবে, আবার প্রসেসটা আবার বলছি, 15x² গুণ করে আনতে হয়, যোগ করে ভাগ বা বিয়োগ করে 8x আনতে হয়। 15-র উৎপাদকের বিশ্লেষণ করব, 3 5, 3 5 থেকে একটা মাথায় একটা ভাবো, তোমরা ভাবো যে এখানে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি, 3 আর 5, এই 3 আর 5 দিয়ে এই 8x টাকে আনা যাচ্ছে তো,
তোমরা একবার ভাববে 3 আর 5 কিভাবে কিভাবে আনতে পারছি, কিভাবে 3+5 8। তো এই ভাবনাটা থেকে এখানে এইভাবে ভাবতে হবে, না হলে কোনোদিন পারবে না। তো 3x আর 5x যোগ করলে 8x হচ্ছে, তাই তো? আবার এই 3x আর 5x গুণ করলেই 15x² হচ্ছে। এটা মাথায় রাখবে। x কমন x+3, 5 কমন x+3, x+3 টোটালটার থেকে কমন যাবে, x পড়ে থাকবে আর একটা 5 পড়ে থাকবে, মাঝখানে প্লাস প্লাস। বোঝা গেল? এই টোটালটার সাথে আবার ভাগ আছে। কি ভাগ আছে? x+5। তো এই x+5 x+5 কেটে গেল, পড়ে থাকলো x+3। ঠিক আছে? এই এই হচ্ছে অপারেশনস। এই ছোট ছোট অপারেশন গুলো তোমাদের ভালোভাবে জানতে হবে। এগুলোকে বলে বেসিক। এগুলো একদমই বীজগণিত শুরু করার আগে বেসিক, যেগুলো তোমাদের জানতে হতো। তো এইগুলো না জেনে এক স্টেপ জাম্প করে বীজগণিত চ্যাপ্টারে ঢুকে পড়লে তো কঠিন তো লাগবেই। তো এই চ্যাপ্টার, এই টপিকগুলো বীজগণিতের তোমাদের জানতে হতো। যোগ বলো, ভাগ বলো, সাইনের ক্যালকুলেশন অ্যান্ড এই গুণ ভাগ। ঠিক আছে? তো এরপরে আমরা আরেকটা স্টেপ উপরে যাই, চ্যাপ্টারটার ভিতরে আরেকটু ঢুকি। সেটা হচ্ছে আরো কি কি জিনিস জানতে হবে তোমাদের। যেমন ধরো স্কোয়ার, ঠিক আছে, বর্গ, স্কোয়ার বা বর্গ। তো বর্গ অ্যান্ড ঘন, বর্গ অ্যান্ড ঘন জানাটা খুবই জরুরি। এগুলো ক্যালকুলেশন করতে পারো। আর সব থেকে ভালো হয় কম্পিটিটিভ এক্সামের সুবিধার্থে তোমাদের সবগুলো মনে রাখতে হবে। কিরকম? 1 থেকে 30 অব্দি স্কোয়ার তোমাদের মুখস্থ করতে হবে, আর 1 থেকে 20 অব্দি কিউব আর স্কোয়ার তোমাদের মেমোরাইজ করতে হবে বা মুখস্থ করতে হবে। এবার দেখো, মুখস্থ না করে কি হবে না? কেন হবে না? হবে। একটা অঙ্ক কেউ 10 সেকেন্ডে করবে, তুমি 2 মিনিটে করবে। বুঝতে পারলে ডিফারেন্সটা কোথায়? তো মুখস্থ করার ক্ষেত্রে 1 থেকে 30-এর স্কোয়ার, যেমন ধরো 32-এর স্কোয়ার কত? 32-এর স্কোয়ার 1024, এইরকম ভাবে মনে রাখতে হবে। এমন না মনে করে করে বলছো। 31-এর স্কোয়ার কত? 961, 961। আবার যদি বলি 35-এর স্কোয়ার কত? 1225। এইভাবে একদম বলার সাথে সাথে যেমন মনে থাকে। 26-এর স্কোয়ার কত? 676। 24-এর স্কোয়ার কত? 576। এইরকম একদম বলার সাথে সাথে মনে রাখতে হবে। তো এই স্কোয়ারের ক্ষেত্রে আমি বলবো 1 থেকে 50 অব্দি মনে রাখলে বেস্ট। এর থেকে আর ভালো সিচুয়েশন হয় না। 1 থেকে 50 অব্দি তোমাদের মাথায় রাখতেই হবে। এই 1 থেকে 30 অব্দি তো মাথায় মুখস্থ করতেই হবে। ঠিক আছে? এটা মনে রাখবে। 1 থেকে 30 অব্দি, 1 থেকে 30 অব্দি, সরি, 1 থেকে 30 অব্দি তোমরা মনে রাখবে প্রথমে। তারপর তোমরা আস্তে আস্তে বাড়াবে। তারপরে 1 থেকে 35 যাবে, 1 থেকে 40, এইভাবে 50 অব্দি স্কোয়ার অব্দি মনে রাখবে তোমরা, যেন বলার সাথে সাথে তোমরা বলতে পারো। যেমন 41 স্কোয়ার কত হয়? 1621। বুঝতে পারলে? তারপরে কিউবের ক্ষেত্রে বলি, কিউবের ক্ষেত্রে 1 থেকে 20 অব্দি কিউব মনে রাখতে হবে। 25 অব্দি মনে রাখলে খুবই ভালো হয়, বাট 20 অব্দি কিউব মনে রাখতে হবে। এগুলো কিভাবে মনে রাখবে আমি প্রসেসটা বলে দিই। কোনো একটা ঘরের কোনো একটা পরিষ্কার জায়গায় বা দেওয়ালে বা যে কোনো জায়গায় তোমরা এগুলো লিখে, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, ধরো এরকম 11 স্কোয়ার 121, এভাবে লিখে রাখবে। অ্যান্ড 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361, 24 স্কোয়ার 576। এইভাবে লিখে লিখে পুরো লিখে রেখে রোজ সেটাকে দেখবে অ্যান্ড মাথায় নেবে। রোজ দেখলে আমাদের সাহায্য হবে, আমাদের মনে থাকবে। এটুকু মনে রাখো। অ্যান্ড কিউবের ক্ষেত্রে সেম। তো
এটা খুবই ভাইটাল, কিন্তু এটা এই চ্যাপ্টারটা শুরু করার আগে এই কিউব অ্যান্ড স্কোয়ারের গুলো মুখস্থ করবে। সেটা তোমাদের ফিউচারে কিরকম উপকার দেবে তোমরা নিজেরাই বুঝতে পারবে সেটা। তো আমি যেটা বলছি সেটা করে রাখো। তো আজকের মতো ক্লাসটা আমি এই পর্যন্ত রাখছি। নেক্সট দিন আমরা বীজগণিতের সূত্রাবলী দিয়ে প্রপার বীজগণিতে ঢুকবো, যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য লাগে। এ প্লাস বির হোল স্কোয়ার, এ মাইনাস বির হোল স্কোয়ার অ্যান্ড অল, এই সূত্রগুলো আমরা নেক্সট দিন সূত্র দিয়ে শুরু করব। তো এই ছিল বেসিক্স একদম। তো তোমরা ক্লাসটা আশা করি ভালো লেগেছে তোমাদের। আর আর কিছু কিছু কথা আর একটু বলতে চাই, যেটা হচ্ছে যে তোমাদের অনেস্ট অপিনিয়ন আমি চাইছি। তোমাদের কি কি ভালো লাগলো ক্লাসে অ্যান্ড কি খারাপ লাগলো অনেস্টলি বলো। আমিও যাতে আরেকটু ভালো করার চেষ্টা করব তোমাদের, আরেকটু ভালো করে ক্লাস করানো। আর যেটা বুঝতে পারলে না বা আমার বোঝানোর মধ্যে কোনো খামতি থাকলে তোমরা অবশ্যই আমাকে জানি, ঠিক আছে? ওকে, ভালো থেকো সবাই।